চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনা। এটা একটা ইমেইল, আশা করছি ইমেইলটা আপনাদের অনেক ভালো লাগবে। যেভাবে আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। ওকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমার ঠিকানাটা দয়া করে বলবেন না। আমি রাব্বি। এরপরে তিনি ঠিকানা দিয়েছেন। আমি একটা ছোট চাকরি করি। তারপরে তিনি তার ফোন নাম্বার দিয়েছেন এবং তিনি বলছেন আজ আমি যে ঘটনাটি বলবো সেটা আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু এটাই সত্যি। সাধারণত একটা জিনিস আমার জীবনকে, খুব সাধারণ একটা জিনিস উলট পালট করে দিচ্ছে। আমি জানি এটা বিশ্বাস করার মতো না, তারপরও আমি লিখছি। আমি জানি স্টুডিওতে আসা সম্ভব না, তারপরও লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। প্রিয় লিসনার্স, আপনারা যারা আজ এই ঘটনাটি শুনতে এসেছেন সবাইকে স্বাগতম। এই ঘটনাটি সম্পূর্ণ শোনার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সবার আগে নতুন পর্বগুলো সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, আর দেরি গেছে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং গল্পটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমি সরাসরি ঘটনায় চলে যাই। আমি রাব্বি। আমার সাথে যখন থেকে এই ঘটনাটা শুরু হয় তখন আমি একটি হাফিজি মাদ্রাসায় পড়তাম। বিশেষ কারণে আমি সেই মাদ্রাসার নাম উল্লেখ করলাম না। আমি মাদ্রাসাতেই থাকতাম আর থেকে পড়াশোনা করতাম। আমি প্রতিদিন ফজরের নামাজ পড়ে কুরআন পড়তাম। তো আমি আমার কুরআন শরীফটি নিয়ে আসি। নিয়ে আমি প্রথম পৃষ্ঠা উল্টাতেই আমি অবাক হয়ে যাই। আমি দেখতে পাই যে এখানে একটা আংটি রাখা। আমি চিন্তা করতে লাগলাম যে এখানে আংটিটা কি করে এলো। আর আমি অবাক হই এই কারণেই যে আংটিটার সাথে মোটামুটি ভালোই মানে আংটিটা যাই হোক ওখানে রাখা ছিল। এবং তিনি বলেন যে আমি মনে করলাম যে বাচ্চারা কি হয়তো ভুলে আমার এখানে রেখে গেছে। আর একটা কথা, আমাদের এই মাদ্রাসায় খুব ছোট ছোট বাচ্চারাও পড়তো, তাই আমি ভাবলাম তারা হয়তো কেউ রেখেছে বা তাদের একটা হবে। তাই আমি আর কিছু না ভেবে আংটিটি আমার কাছে রেখে দিই। আমি তেলাওয়াত শেষ করে পরে সবার কাছে জিজ্ঞাসা করি যে কারো কিছু হারিয়েছে কিনা। সবাই বলল না। আমি তারপর জিজ্ঞাসা করলাম সবাইকে, এবং এই আংটিটি কি কারো হারিয়েছে কিনা। সবাই আবারও বলল না। তারপর আমি আমাদের মাদ্রাসার বড় হুজুরকে গিয়ে দেখাই। হুজুর বলল, এটা তো সোনার বা হীরার আংটি না, তুই এটা রেখে দে। ডিয়ার লিসনার, শুনছেন ভূত এফএম। আমি রাকিব হাসান। সবচেয়ে বাছাই কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর পর্বগুলো এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয়। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঠিক রাত 10টার সময় আমরা নিয়ে আসি বাছাই কিন্তু ভয়ঙ্কর ভূত এফএম নিয়ে। দর্শক, তাই যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন যেন সর্বপ্রথম আপনি পেয়ে যান। চলুন আমরা সরাসরি এখন ঘটনায় চলে যাব এবং প্রত্যেকটি ঘটনা খুবই ভয়ঙ্কর, তাই না টেনে দেখতে থাকুন। চলুন। আমি হুজুরকে এইটাও বললাম, হুজুর এই আংটিটা আমি পেয়েছি আজকে। হুজুর বলল, আরে বাচ্চারা মনে হয় ভুল করে কেউ রেখে গেছে। কিছুদিন পরে আমি আংটিটি ধুয়ে মুছে নিজেই পরে নিই। আর একটা কথা, যে কোনো আংটি আমার খুব ভালো লাগতো, আমি তা নিজেই কেন যে আংটিটা ভালো লাগতো আমি নিজে জানতাম না। তারপর যা হলো, পড়ার সাথে সাথে আমার মনে হলো আমাকে একটা ইলেকট্রিসিটি শরীরের ভেতর দিয়ে গেলে যেরকম হয়, শক খেলে যেরকম লাগে ঠিক সেভাবে, এবং সেরকম একটা অনুভূতি হলো এবং সাথে সাথে নিচে পড়ে যায়। আমি হাতের আংটিটা সঙ্গে সঙ্গে খুলে ফেলি। ফেলে দেওয়ার সাথে সাথে আমি অনুভব করতে লাগলাম যে আমার সারা শরীর বরফের মতো জমে যাচ্ছে। আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারছিলাম না। আর আমার দুই চোখ যেন কালো হয়ে যাচ্ছে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে অনুভব করতে পারলাম আমার সামনে কোনো একজন মানুষ এসে দাঁড়িয়ে আছে, বলছে, আংটিটি তুলে পড়ে নে। অনুভব করছিলাম এক্ষুনি পর, না হলে তোর ক্ষতি হবে। আমি আমার ভাষা হারিয়ে ফেললাম। আর আমি এই লোকটাকে ভালোভাবে দেখতেও পাচ্ছিলাম না। আমি শুধু ওই লোকটার পাই দেখছিলাম। আর আমার মনে হচ্ছিল তিনি একজন হুজুর। জানি না এভাবে কতক্ষণ বসেছিলাম। যখন আমার জ্ঞান আসে, আমি দেখি আমি আমার বেডে শুয়ে আছি। আমার চারপাশে আমার মাদ্রাসার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আমাদের মাদ্রাসার বড় হুজুর তিনিও আছেন। এবং আমার হুজুর আমাকে প্রশ্ন করলো যে রাব্বি, কি হয়েছে? তুমি মসজিদের এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আর কি যেন বলছিলে কাকে? আমি তোমাকে অনেক ডাকাডাকি করি কিন্তু তুমি কিছু না বলছো না, তাই আমি তোমাকে অনেক কষ্ট করে তোমার বিছানায় তুলে নিয়ে আসি। হুজুর আমাকে বললো যে তোমার শরীর কি ঠিক আছে, আর কার সাথে কি হচ্ছিল, কি বলছিল তুমি?
আমি কিছু বলতেও পারছি না। হঠাৎ আমি আমার হাতের দিকে একটু লক্ষ্য করে দেখি, আমি অবাক হয়ে যাই, দেখি আংটিটা আমার হাতে এখনো পড়া। আমি আংটিটিকে ফেলে দিয়েছিলাম, তাহলে আবার কিভাবে হাতে চলে এলো? মনে তখন অনেক প্রশ্ন জাগতে লাগলো। আর ওই লোকটি কে ছিল যে আমাকে আংটি পরে যেতে বলল? তারপর আমি একটু অবাক হয়ে দেখি যে একজন অপরিচিত লোক আমার হুজুরের পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি অবাক হয়ে যাই। আমাকে সেই ইশারা করে কিছু না বলার জন্য বলছে। ইশারায় চুপ 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 3 বার বলল। সে আমাকে ইশারা করছে, কিন্তু আমি আমার কানের কাছে স্পষ্ট সেটা শুনতে পাচ্ছি। আরো বলল, কাউকে কিছু বলবি না, বললে ক্ষতি হবে। আবারও বলল, ক্ষতি হবে। আমি আবার বরফের মতো জমে গেলাম। আমি কাউকে কিছু বলতে পারছি না, দেখাতেও পারছি না, বাঁ হাত পা নাড়াতেও পারছি না। আমি আমার চোখ বন্ধ করে আবার খুলি, দেখি ওই লোকটা আর নেই। হুজুর আমাকে আবার প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? উত্তরে আমি বলি, আমি বাড়ি যাব। এই দিন রাতে আমার সাথে যা ঘটে তা আমি আর একদিন পাঠাবো। পরের দিন হুজুর আমাকে বাড়ি পাঠিয়ে দেন। বাড়ি এসে শুরু হয় আমার জীবনের ঝড়। এবং এটা হচ্ছে যে এরকম যে আমাকে যদি কেউ মনে মনে কিছু বলে তা আমি তার চোখের দিকে তাকিয়েই বুঝতে পারি। আর কেউ যদি আমাকে বা অন্য কাউকে মনে মনে কিছু বলে তা আমি তার দিকে তাকিয়ে ভালোভাবে বুঝতে পারি। আমার মা বাবা আমার সামনে আমাকে কিছু বলতোই না, আড়ালে তারা বলতো, কিন্তু আমি তাদের চোখ দেখেই বুঝতে পারতাম যে ওরা আমাকে কি বলতে চায়। আমি তখনও আমার বাবা মাকে কিচ্ছু বলিনি। আমি আমার ধৈর্য হারিয়ে তারপর বাধ্য হই বলার জন্য। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না, তারপরে বলি কোনো না কোনো ভাবে, তারা আমাদের আপন জন্য। তারপর আমি একদিন আমার বাবা মাকে সবকিছু খুলে বলি এবং সেই যে কথা সেই কাজ। আমার বাবা মা আমাকে বলে যে ওর কি মাথায় সমস্যা আছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমার বাবা আমার মাকে বলে, তোমার ছেলে মাদ্রাসায় না যাওয়ার জন্য ফোন দিয়ে পেটেছে। আমার কথা কেউ বিশ্বাস করতো না। আমি আমার বাবা মার সামনে একদিন তাদের মনের সব কথা বলে দেই। তারপর আমার বাবা অবাক হয়ে যায়। আমার বাবা আমাকে বলল, তুই কি করে জানলি? আমি বললাম, আমি এই আংটিটা পরলেই কেউ যেন সব বুঝতে পারি। তারপর আমার বাবা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরকে আমি সবকিছু খুলে বলি। হুজুর শুনে বলে, আজকালকার দিনে এগুলো হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার আংটিটা কোথায় দেখি। যেই আমি হুজুরকে আংটিটা দেখাতে যাব, দেখি আংটিটা আমার হাতে নেই। আমি অবাক হয়ে যাই। এই মাত্র আমি আংটিটা আমার হাতে দেখলাম, আর যেই না হুজুরকে দেখাতে যাব দেখি আংটিটা আমার হাতে নেই। আমার বাবা আমাকে বলল, হারিয়ে ফেলেছিস নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম যে এখানে যদি তাদেরকে এই কথা বলি তারা আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু আমি মাত্র আংটিটা হাতে দেখেছি। আমার বাবা একটু বকাঝক করে। হুজুর বলল, কই, কিছুই তো হয় নাই, এগুলো একটু ভয় পেয়েছো, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি হুজুরের দিকে তাকিয়ে বুঝতে পারছি হুজুর কি ভাবছে বা কি বলতে চাইছে। হুজুর আমাকে বলল, তুমি একটু বাইরে যেয়ে দাঁড়াও। আমি বাইরে এসে দাঁড়াই। হুজুর আমার বাবার সাথে কি যেন বলল। কিছুক্ষণ পর আমার বাবা বেরিয়ে এসেছে। তখন আমি দেখি বাবার মুখে যেন ভয়ের ছাপ। আমি জানতাম হুজুর আমার বাবাকে বলেছিলেন। হুজুর বলেছিলেন যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দিন, কিন্তু আমার বাবা আমাকে পাঠায় না। আর আমাকে প্রতিদিন রাতে কেউ যেন এসে আমাকে বলল, পারলে মানুষের জন্য কিছু করিস। আমি বুঝতে পারলাম না কি করে মানুষের উপকার করব। আমি মনে মনে অনেক ভেঙে পড়েছিলাম। আর অজানা কিছু জিনিস আমি জানতে পারতাম, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তারপরে আমার বাবা মা বললেন আমার মাদ্রাসায় তিনি আর পড়াশোনা করাবেন না। আমি বললাম যে আমি করব না। তারা বলল, কেন? আমি বললাম যে আমি আর কিছু বলিনি। তখন আমার বাবা মা আমাকে অনেক বকাঝকা করেন এবং বলেন যে আমি এখন বুঝেছি আংটি টাংটি এইগুলো সব বানানো কথা, আমি তাও কিছু বলিনি। তারপর থেকে আমার বাবা মা আমাকে বিশ্বাস করতো না। তারা ভাবতো আমি মিথ্যা কথা বলি। আমি আমার বাবা মাকে অনেকবার বলেছি যে এটা আমার জীবনে অনেক কিছু হচ্ছে আমার জীবনে, কিন্তু আমার বাবা মা কোনো কথাই বিশ্বাস করতো না। একদিন আমার খুব রাগ হয়ে আমার বাবা আমার উপর খুব রেগে যান এবং তিনি আমার হাতের আংটিটি খুলে আমাদের পুকুরে ফেলে দেন। তার পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আংটিটা আবার আমার হাতে পড়ানো। আমি সাথে সাথে আমার বাবাকে এবং মাকে দেখাই। তারা এবার
উঠে দেখে এবং তারা আমাকে কিছু বলেনি। আমার বাবা এবার আমাকে একজন কবিরাজের কাছে নিয়ে যান। আমার বাবা আমাকে যখন কবিরাজের কাছে যাই আমি তার সাথে, এবং কবিরাজ আমি কবিরাজকে সব খুলে বলি। কবিরাজ ওই একই কথা বলল। আংটিটা দেখি, আমি আবার আমার আংটিটা অবাক হয়ে দেখি যে আমার হাতে নেই। আমার বাবা এবার আমাকে কিছু বলেনি। এই কবিরাজও ওই একই কথা বলল। আমি বুঝতে পারছি যে আমার ওকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে কোথাও পাঠিয়ে দিন। কবিরাজের কথা আমার বাবা এবার আর দেরি করেননি, শুনেছিলেন। আমাকে পরের দিন ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। আমি আমার বড় ভাইয়ের বাসায় কিছুদিন থাকি, তারপর ঢাকায় একটি চাকরি পাই একটি অফিসে, আর আমাকে অফিসেই থাকতে হবে। আমি চাকরিটি ভালোভাবে করতে থাকি। একদিন আমরা সবাই অফিস থেকে পিকনিকে যাচ্ছি সিলেটে। অনেক ঘোরাঘুরি করে যেদিন ঢাকায় ফিরছিলাম সেদিন আমার হাতে আংটিটি আর নেই। আমি মনে মনে খুশি হই যে আল্লাহ মনে হয় আমাকে বাঁচিয়েছে। আমি ঢাকায় এসে আমার বাবা মাকে জানাই, তারাও খুশি হয়। তারপর 4-5 মাস আমার সাথে আর কোনো কিছু হয়নি। আমি মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় কিছু হবে না, আর কিছু হবে না। আমি অবাক হয়ে যাই সেদিনের কথা ভাবলে। সেদিন ছিল শুক্রবার। আমি নামাজ শেষে বাসায় এসে ভাত রান্না করি। আর একটা কথা, আমি অফিসেই যেহেতু থাকতাম, আমি নিজেই রান্না করতাম, আর আমার সাথে কেউ থাকতো না। অফিসের 4 তলায় থাকতাম, আর নিচে কিছু সিকিউরিটি গার্ড থাকতো, এছাড়া আর কেউ না। যাই হোক, আমি ভাত খাওয়া শুরু করি। হঠাৎ করে আমার মুখের ভেতর কিছু একটা লোহার কিছু একটা বাঁধলো, এবং আমি ভাবলাম যে চালের কোন একটা পাথর ছিল বোধহয়, সেটা হবে। মুখ থেকে ভাতগুলো বের করে আমি দেখি ওই আংটিটা এতক্ষণ আমার মুখের ভেতরে ছিল। আমার মনে হচ্ছে আমার মাথায় আসমান ভেঙে পড়বে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। আমি সাথে সাথে নিচে যাই, আর নিচের সিকিউরিটি গার্ডের কাছ থেকে ফোনটা নিয়ে বাড়ি যাই। আমি আমার বাবা মাকে বলি, এবং তারা বলল যে ভয় পেও না, তুমি আংটিটা আবার দূরে নিয়ে পালিয়ে আসো, ফেলে দিয়ে আসো। আমি নিজের ভয় কাটানোর জন্য আমি সবকিছু তাকে বললাম। সে আমাকে বলল, হুজুরের ঠিকানা দেয় এবং বলে যে অনেক বড় হুজুর, আপনি যান, ভালো হয়ে যাবে। আমি বললাম, ভাই অনেকের কাছে গিয়েছি, আমার কিছু হয়নি। সিকিউরিটি বলল, যান মিয়া, এবার বুঝবেন। আমি সারাদিন অফিস শেষ করে হুজুরের সাথে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে যাই। আমি হুজুরের সাথে দেখা করি, আমি হুজুরকে সবকিছু বলি। তখন আমার হাতে আংটিটি পরাই ছিল। আমি দেখলাম হুজুর কি যেন বিড়বিড় করে বলছেন। আমি হুজুরের দিকে লক্ষ্য করতে আমি বুঝলাম যে হুজুর আমাকে কি বলতে চাইছেন। কিছুক্ষণ হুজুর আমাকে বলল, তোমার আংটিটা আমাকে দাও। আমি হুজুরকে, হুজুর এটা কি ঠিক হচ্ছে? আপনি যেটা ভাবছেন সেটা কোনোদিন পাবেন না, এই বলে বের হয়ে যাই। হুজুর আমার পেছন পেছন থেকে অনেকবার বলছিল যে শোনো, আমি তুমি আমার আংটিটা দিয়ে যাও। সিকিউরিটি আমাকে দেখেই বুঝতে পারে আমি রেগে আছি। আমি বললাম, ভাই হুজুরের কাছে পাঠালেন। সিকিউরিটি একটু মুচকি হাসলো, কিছু বললো না। পরের দিন সকালে সিকিউরিটি ডাকে, আমার ঘুম ভাঙে। সিকিউরিটি এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আমি বুঝতে পারিনি যে সে কেন ক্ষমা চাইছে। তারপরেও আমি তাকে বললাম, কি হয়েছে? সিকিউরিটি বলল, ভাই আমি আপনাকে যে হুজুরের কাছে পাঠিয়েছি, সেদিন রাত্রে খুব খারাপ স্বপ্ন দেখি। কেউ একজন আমাকে বলছে যে সব হারাবি। তারপর তিনি সিকিউরিটি আমাকে বলছেন যে এই হুজুরটা হুজুর তো না, এটা একটা কবিরাজের কাছে পাঠিয়েছিলেন, এবং সেই কবিরাজ কালো জাদু করে বা এরকম টাইপের কুফরি কালাম এগুলো করে। তো যাই হোক, এখন পর্যন্ত প্রতি রাতে আমাকে কেউ যেন বলে যে তুমি কারোর সাথে কিছু বলবে না, পারলে উপকার করো। আমি কিভাবে উপকার করবো সেটা জানতাম না। আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার বয়স ছিল 14 কি 15, আর এখন আমার বয়স 20 কি 21 বছর। এই 4-5টা বছর আমার জীবনে শুধু দুঃখ দুঃখ আর দুঃখ। প্রতিদিন রাতে শুধু কাঁদতাম যে আল্লাহ আমার সাথে এমন কেন হচ্ছে। আমি জানি না আমার সাথে কি হচ্ছে। এখন পর্যন্ত জীবনে শুধুই কষ্টই পেয়ে যাচ্ছি। কিছুদিন আগে আমি আর একজন ভালো হুজুরের সন্ধান পাই, তার কাছেও গিয়ে দেখি তিনি পারেন কিনা। আমি তাকে সবকিছু খুলে বলি। আমাকে বললেন যে প্রথম সমস্যা, তুমি মাদ্রাসা থেকে এসে পড়েছো। দ্বিতীয় সমস্যা, তুমি এখন আর ভালোভাবে আমল করো না। তৃতীয় সমস্যা হচ্ছে যে তুমি সবার কাছে বলে দাও তোমার এই রকম হচ্ছে। আমি তারপর হুজুরের কাছ থেকে কিছু তেল পড়া দিই। এইগুলো আমি বড় বিপদের মুখোমুখি হবে, আমি এগুলো এনে আমি যে আরো বড় বিপদের মুখোমুখি হব জানতাম না। আমি হুজুরের নিয়মে পানি পড়া, তেল পড়া নিয়ে আমি ব্যবহার করে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ করে কারো ডাকে আমার ঘুম ভাঙে, এবং ঘুম ভেঙে আমি দেখি যে কেউ আমাকে বলছে যে বড় কিছু কোনো ক্ষতি হবে, সেই কথা বলছে, আবারও আমাকে মনে করিয়ে দিচ্ছে। এবং এগুলো আমার সাথে প্রতিদিন রাতে হয়ে চলেছে। তাই আমি আবারও ঘুমিয়ে যাই। পরের দিন সকালে আমি প্রতিদিনের মতো আবার অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিছুক্ষণ পর আমাদের
অফিসের বস আমাকে কাজের জন্য একটু বাইরে পাঠায়। তারপর ঘটলো আমার সাথে বিরাট এক দুর্ঘটনা, যার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমার এক হাত এবং একটা পা ভেঙে যায়। জানি না কারা আমাকে হসপিটালে নিয়ে গিয়েছিল। অ্যাক্সিডেন্টের দিন রাতে আমি আবার একটি স্বপ্ন দেখি এবং কেউ আমাকে বলছে যে কথা না শোনার জন্য এমনটা হয়েছে। এবং আমাকে একটা গাছের নাম বলেছিল যে এই গাছের পাতা রস করে দিলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি বললাম যে আমি কোথা থেকে আনবো। সে আমাকে বলল যে এই মসজিদে যাবি। এবং আমি সেই মসজিদের ঠিকানা উল্লেখ করছি না। তারপর 2 রাকাত নামাজ পড়ে ইমাম সাহেবের সাথে দেখা করার কথাও আমাকে বলল। তার কথা মতো আমি সেই গাছটাও খুঁজে পাই এবং আমি এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হইনি, কিন্তু আমার শরীরে কোনো ব্যথা আমি অনুভব করি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করেন এবং আমাকে যেন স্বাভাবিক জীবন ফিরিয়ে দেন, সুস্থ জীবন ফিরিয়ে দেন। আমি এই ইমেলটি লিখেছিলাম 2017-তে, কিন্তু আমি সাহস পাইনি। পাঠাবো যেদিন আমার মোবাইলটা সেদিন চুরি হয়ে যায়, তাই পাঠাতে পারিনি। আর আমি এটাও জেনে গিয়েছিলাম যে আজ কিছু একটা হয়ে যাবে। কিভাবে জানলাম আর কিভাবে পাঠাবো, তাই এর আগে ঘটনাটি পাঠিয়ে দিলাম। আমি এখানেই সব লিখতে পারিনি, সময় হলে মাঝের অংশটি আমি পাঠাবো, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি আসলে জানতে চাই যে এখন আপনার কি অবস্থা, এবং আপনি সেই রাতের ঘটনাটি উল্লেখ করেছিলেন, সেই রাতের ঘটনাটি আমাদেরকে এখনো জানাননি। সেই রাতের ঘটনাটিও আপনার কাছ থেকে শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে একজন। আমি ঢাকার উত্তরায় থাকি, স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা সম্ভব নয় বলে লিখে পাঠালাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2012 সালে ঘটা। আমার বাপদাদার পূর্বপুরুষরা এখানে ছিল, তাই এই শহরে ছোট্ট থেকে বড় হই। শুনেছি গ্রাম নাকি অনেক সুন্দর হয়, কিন্তু আফসোস আমার গ্রামের বাড়ি নেই। আমাদের বাসাটা 3 তলা, আমরা 3য় তলায় থাকি, বাকি 1ম ও 2য় তলা ভাড়া দিয়েছি। আমাদের 2য় তলায় একজন ভাড়াটিয়ার সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল। তারা স্বামী স্ত্রী আর একটা 6 বছরের মেয়ে নিয়ে থাকতো। তাদের গ্রামের বাড়ি ছিল টাঙ্গাইল। কোনো এক কারণে, আমি এলাকাটার নাম উল্লেখ করছি না, হঠাৎ তারা একদিন আমাকে বলল তারা তাদের গ্রামের বাড়ি যাবে এবং আমাকে বলল তাদের সাথে আমি যাব কিনা। আমি জানতে চাইলাম কেন যাব না। তারা বলল তাদের ছোট ভাইয়ের বিয়ে, তাদের নিমন্ত্রণ করেছে, তাই তারা যাচ্ছে। আমি ভাবলাম গ্রাম ও গ্রামের মানুষের বিয়ে দুইটা একসাথে দেখা যাবে, তাই রাজি হয়ে গেলাম। তারপর যথাসময় তাদের সাথে রওনা দিলাম এবং খুব ভালোভাবেই সেখানে পৌঁছালাম। তারপর ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটু রেস্ট নিলাম। তারপর বিকেল বেলা ভাবলাম একটু ঘুরে দেখি এলাকাটা। যেই ভাবা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। গরমের সময় গ্রামটায় ঘুরতে বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা অবাক হচ্ছি, কারণ এলাকায় অনেকটা গাছ, একটা থেকে 2টা সাইনবোর্ড লাগানো, আর তাতে মানুষের নাম ও তারিখ লেখা। ভাবলাম হয়তো গাছগুলোর মালিকের নাম। যাই হোক, আমি ঘুরতে লাগলাম। একটু পর একটা নদীর তীরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখছি। তারপর ফিরে এলাম বাসায়। তাদের বাড়ির পাশে একটা বাসার পেছনে উঠোনে একটা মাচা ছিল, সেখানে গিয়ে বসলাম। এলাকার সব জায়গা থেকে এই জায়গাটা মনে হলো একটু বেশি ঠান্ডা আর একটু বেশি বাতাস। হঠাৎ নজর গেল সেই বাড়ির উঠোনের শেষ প্রান্তে একটা গাছ দেখে। মনে হচ্ছে খুব পুরনো একটা গাছ, আর তাতে 2টা সাইনবোর্ড দেয়া আছে। আমি গাছটির সামনে গিয়ে ভালো করে বোঝার চেষ্টা করছি এটা কি গাছ। হঠাৎ আমাদের ভাড়াটিয়ার ছোট ভাই এসে বলল, এখানে কি করেন? এটা ভালো জায়গা না, চলেন বাসায় যাই। আমি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলাম, সামনের ওই বড় গাছটা কি গাছ? ওইটা বকুল গাছ। আমি অবাক হয়ে গিয়েছি এবং অবাক হয়ে দেখছি গাছটা, কারণ এত বড় বকুল ফুলের গাছ আমি এর আগে কখনোই দেখিনি। যাই হোক, আমি আর সেই ভাই চলে এলাম বাসায়। সন্ধ্যায় হালকা নাস্তা করার পর আবার সেই মাচায় গিয়ে বসলাম, কারণ গরমের মধ্যে এই জায়গাটা অনেক ঠান্ডা, খুব ভালোই লাগছে। বসে বসে মোবাইলে ভিডিও, গান দেখছি আর কি। হঠাৎ হালকা একটা গরম বাতাস আমার বুকে পড়লো, যেমন আমার মুখের সামনে যদি কেউ এসে নিঃশ্বাস ফেললে যেমন হয়, ঠিক তেমন। পরপর 3 বার এমন হলো। আমি একটু অবাক হলাম। তারপর ভাবলাম হয়তো আমার নিঃশ্বাস আমার গায়ে লাগায় আমি চমকে গেছি, এই বলে একটু হাসলাম। কিন্তু তার কিছুক্ষণ পর আমি পানি পড়ার শব্দ পেলাম। কেউ যদি 1 জগ পানি গাছে ওপর থেকে একেবারে ঢেলে ফেললে যেমন হয়, যেমন শব্দ হবে, ঠিক সেরকম। বাসার পেছনে লাইট না থাকায় অনেকটা অন্ধকার হয়ে আছে, বুঝলাম না ঠিক কোথায় পানি পড়লো। সব থেকে বড় কথা হলো, আমি বিকেলে ওই জায়গাটা ভালো করে দেখেছিলাম, ওখানে কোনো পানি বা পুকুর কিছুই ছিল না। পানি আসবে কোথা থেকে? এইসব ভাবতে ভাবতে আমরা সেই ভাড়াটিয়ার ভাবি তার মেয়েকে নিয়ে
আমাদের কাছে আসলো। আমি তাকে বললাম আমি এমন শব্দ পেয়েছি। সে বলল এই জায়গাটা ভালো না, এই বলে চলে আসতে বলল। আমি চলে এলাম। বলে রাখা ভালো যে গ্রামের অধিকাংশ বাড়ি টিন শেডের। তো রাতে খাবার দাবার খেয়ে শুয়ে মোবাইল নিয়ে আমি বিজি আছি। আর আমার সাথে আমার ভাড়াটিয়ার সেই ছোট ভাইকে থাকতে বলা হয়েছে এবং এও বলা হয়েছে রাতে যেন আমি বাইরে না যাই। তো রাতে প্রায় 12টা বাজে হঠাৎ আমার ঘরের টিনের চালে আওয়াজ হচ্ছে। যদি কোনো বাঁশঝাড় থেকে কোনো বাঁশের আগা টিনের চালে লেগে থাকে আর বাতাসের নোট থাকে তাহলে যেমন আওয়াজ হবে ঠিক সেরকম আওয়াজ হচ্ছে, অথচ তাদের বাসার আশেপাশে কোনো বাঁশঝাড় নেই। তাহলে এটা কিসের আওয়াজ? যাই হোক, আওয়াজটা কিছুটা সময় পর থেমে যায়। আমি আর পাত্তা না দিয়ে আবার ফোনের দিকে খেয়াল দিলাম। রাত 1টা দিকে আমি মোবাইল রেখে ওয়াশরুমে যাব বলে যে সেই ভাইকে ডাক দিলাম এবং তার সাথে ওয়াশরুমে গেলাম। একটু পরে বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সেই ভাইটার চেহারায় ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে? সে বলল কিচ্ছু না, জলদি ঘরে চলেন। আমি তার সাথে ঘরে গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে বলেন, আপনি ভয় পেলেন কিভাবে? সে বলল কিছু না। আমি জোর করে অনুরোধ করার পরেও সে কিছু বলল না। অতঃপর শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সবাই অনেক আগেই উঠে পড়েছে। আমি বাইরে বেরিয়ে দেখি সবাই চুপচাপ। আমি আর কিছু জিজ্ঞেস করিনি, যদিও আমার মনে একটু খটকা থেকেই গেছে। সকালবেলা খাওয়ার পর আমাকে সেই ভাই আবার বলল আমাদের সাথে মার্কেটে যাবেন, বিয়ের কিছু শপিং করতে হবে। আমি বললাম যেতে পারি একটা শর্তে, যদি কাল রাতে কেন ভয় পেয়েছেন সেটা আমাকে বলেন তাহলে যাব। সে আর কিছু না বলে চলে গেল। আমি কিছুটা মন খারাপ করলাম দেখে সে আবার এসে বলল রাতে বলবো, তুমি সাবধানে থেকো, এই বলে চলে গেল। আমিও সেই অপেক্ষায় ছিলাম। সবাই চলে যাওয়ার পর বাসায় চাচি, ভাবি আর তার মেয়ে আছে। আমি গিয়ে চাচির সাথে কথা বলতে শুরু করলাম। চাচি আমাকে বলল আজ তুমি কোথাও ঘুরতে চেও না? আমি বললাম কেন চাচি? সে বলল এই এলাকাটা তেমন ভালো না, তাছাড়া তুমি এখানে নতুন, বড় কিছু হলে তোমার ফ্যামিলির লোকজনদের খারাপ লাগবে। আমি বললাম এখানে কি ডাকাতি বা গাছ নিয়ে মারামারি হয় নাকি? কারণ অনেক গাছে দেখলাম মালিকের নাম লেখা। চাচি কিছুক্ষণ চুপ থেকে বলল ওগুলো মালিকের নাম নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে ওগুলো কার নাম? চাচি বলল আমাদের এলাকায় প্রায় রাতেই মানুষ নিখোঁজ হয়, তাদের পরের দিন সকালেই তাদের লাশ পাওয়া যায়। কোনো না কোনো এক গাছের ডালে ফাঁস লেগে ঝুলে আছে, কিন্তু কেন বা কিভাবে মারা যায় তা কেউ জানে না। আর এমনটা বেশি হওয়ায় লাশের ডেড বডিটা বা লাশের যেখানে মারা গেছে সেই জায়গাটা মনে রাখার জন্য সেই গাছে তার নাম ও মারা যাওয়ার তারিখ লিখে সাইনবোর্ড দিয়ে রাখে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে পাশের বাসার পেছনে সেই বকুল গাছটা ওখানে? এটুকু বলতেই চাচি আমাকে থামিয়ে দিয়ে বলতে লাগলেন ওই বাসায় 3 ভাই ছিল, তার মধ্যে বড় 2জন ওই গাছেই মারা যায়। তারপর চাচি হলুদ বাটার কাজে লেগে যান, কারণ আগামীকাল সেই ভাইয়ের গায়ে হলুদ ছিল। আমি এই কথাগুলো ভাবতে ভাবতে সেই বকুল গাছের কাছে যাই আর অবাক হয়ে দেখতে থাকি গাছটার দিকে। ভাবতে ভাবতে এতটাই গভীরে চলে যাই মনে হচ্ছে লাশ 2টা ওখানেই ঝুলছে। আমি আন্দাজ করতে পারছি হঠাৎ ওই বাড়িতে কল চাপার আওয়াজ শুনতে পাই। আমি আস্তে আস্তে সেই বাড়িতে ঢুকি আর সেই বাড়িটা আন্টি দেখি যে কল চাপছে। আমি সালাম দিলাম। উনি আমাকে বললেন আরে তুমি ওদের মেহমান তাই না? আমি বললাম জি, সম্মতি দিলাম। উনি বললেন বসো। তো তুমি কি মনে করে আমাদের বাড়িতে? আমি বললাম এমনি একটু হাঁটছি, আসলে চেয়েছিলাম একটু ঘুরবো কিন্তু চাচি যেতে মানা করলো, বলল এলাকাটা ভালো না, তাই আপনার সাথে গল্প করতে আসলাম। তারপর আমি আন্টিকে আমতামতা করে বললাম আন্টি আপনার বড় ছেলে মারা যায় কিভাবে? বলে আমি আন্টির দিকে তাকিয়ে বুঝলাম অনেক বড় ভুল একটা প্রশ্ন করে ফেলেছি। আন্টি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলেন আমি আন্টির কথা স্বরূপ লিখছি, জানি না কি থেকে কি হয়ে গেল। বিকেলে ছেলেটা আমার বাজারে গেল আর ফিরে এলো না। রাতে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ওর বাবাকে বলি ছেলের খোঁজ নিতে। তার বাবা তাড়াতাড়ি বাজারে গিয়ে তার বন্ধুর দোকানে গিয়ে তার ছেলের খোঁজ নেন, কিন্তু ওর বন্ধুরা বলল সে তো অনেক আগেই বাজার থেকে বাসার দিকে রওনা দিয়েছে, এখনো বাসায় যায় নাই। আঙ্কেল বললেন না, তাই তো আমি বাজারে এলাম। তারপর তার বন্ধুরা মিলে অনেক খোঁজাখুঁজি করলো কিন্তু পেল না। পরদিন সকালে তার লাশ ওই বকুল গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারপর বাড়িতে শোকের ছায়া নেমে আসে। বিকেলে ছেলের দাফন কাফন করার পর সবাই ঘরে বসে আছে। হঠাৎ রাত 12টার পর বাড়ির পেছনে সেই বকুল গাছ থেকে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। মনে হয় কেউ এই দিকেই আসছে। একটু পর আওয়াজটা থেমে যায়।
হঠাৎ ঘরের পেছন থেকে কেউ ভাঙা গলায় বলে, মা। এরপর আওয়াজ শুনে আন্টি শোয়া থেকে উঠে বসে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করে। একটু থেকে আবার সেই আওয়াজটা আসে, মা। এবার আন্টি বুঝতে পারে এটা তার ছেলের গলা। আন্টি কিছু না বুঝেই খাট থেকে নেমে ছেলের কাছে ছুটে যায়। ঠিক এমন সময় বাকিরা সবাই তাকে টেনে ধরে ফেলে। আন্টি ছেলের নাম ধরে ডাক দেওয়ার আগেই তার আন্টির মুখ চেপে ধরে আর কানের কাছে ফিসফিস করে বলে, ও তোমার ছেলে নয়, আমাদের ছেলে মারা গেছে। ঠিক এমন সময় আবার আওয়াজ এলো, মা। তারপর আমার মেজো ছেলে বলে, কে কে ওখানে? তারপর আর কোনো আওয়াজ আসে না। তারপর থেকে প্রায় রাতে তাদের ঘরের পেছনে কেউ এসে টিনে টোকা দেয়। আবার মাঝরাতে কারো হাঁটার আওয়াজ পাওয়া যায়। একদিন আমার মেজো ছেলে তার রাতে টয়লেটে যায় কাজ, এবং টয়লেট থেকে ফেরার সময় সে কৌতূহলে গিয়ে দেখতে চায় যে কে ওখানে। টিনের গেটটা হালকা ফাঁকা ছিল, সেখানে চোখ রেখে দেখতে পায় সাদা কাপড় পরা একজন ওখানে হাঁটছে। একটু ভালো করে দেখার জন্য গেটটা খুলে আর একটু ফাঁকা করতে গেলে টিন থেকে একটা আওয়াজ বের হয়। আবার সাথে সেই অবয়বটার দিকে তাকায় আর সে দেখতে পায় সেই অবয়বটা আর কেউ নয়, তার বড় ভাই। এইটুকু দেখে সে সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স আসে তখন তার ঘরে আবিষ্কার করে সে নিজেকে, আর তার পাশে তার বাবা মা ছোট ভাইকে দেখতে পায়। তারপর সে সেন্সলেস হওয়ার কারণ জানতে চাইলে রাতের সব ঘটনা খুলে বলে। তারপর সবাই চিন্তায় পড়ে যায়, যাকে কিছুদিন আগে কবর দিয়ে আসলাম সে কিভাবে বাড়ির পেছনে হাঁটাহাঁটি করবে। কেউ কেউ বলে এটা খারাপ জিন। তারপর তার কিছু আগে আন্টির মেজো ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকে এবং ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যায়। সবার মাঝে সেই একই চিন্তা বিরাজ করে। পরদিন সকালে সবার চিন্তাকে সঠিক করে সেই লাশ বকুল গাছে পাওয়া যায়। আন্টি এইটুকু বলেই আঁচল দিয়ে মুখ মুছতে লাগলেন। আমি তার আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না। চলে এলাম বাসায়। রাতে খাওয়ার পর আমি সেই ভাইকে রাতের কথা জিজ্ঞেস করলে সে আমাকে বলে, আমি টয়লেটে ঢোকার পর সে এদিক ওদিক তাকাতেই দেখতে পায় আমাদের ঘরের পেছন দিক দিয়ে একটা সাদা অবয়ব সোজা সেই বকুল গাছের দিকে চলে যায় এবং বকুল গাছের নিচে যে মিলিয়ে যায়। এটা দেখে সে খুব ভয় পায়, আর সে ভালো করেই জানে বকুল গাছের নিচে রাতে কে হাঁটে। আমি তাকে রাতের সেই টিনের আওয়াজের কথা বললে সে বলে, আমরা প্রায় এমন আওয়াজ শুনি। প্রথম ভয় লাগলেও এখন আর পাত্তা দিই না। তারপর আমি সেখানে 4-5 দিন থেকে ঢাকায় চলে আসি। এই ছিল ঘটনা। গুছিয়ে লিখতে পারলাম কিনা জানি না, ভুল হলে ক্ষমা করবেন। আর ঘটনাটা ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার ঘটনা ও লেখাগুলো ভালো লাগলে আমাকে জানাবেন, তাহলে উৎসাহের সাথে আরো ঘটনা লিখে পাঠাবো। আমার কাছে আমার নানুকে নিয়ে জিন সম্পর্কে বেশ কিছু ঘটনা আছে। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আমার নাম ও ঠিকানা গোপন রাখার অনুরোধ করছি। ওকে আমি পড়লাম না। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন বোটম্যান মানে মাঝি এই স্টোরিটি আমাদের সাথে শেয়ার করেছিল। এই স্টোরিটি ওই মাঝিকে বলেছিল তার দাদা যখন ছোট ছিল তখন তিনি এই বিষয়টি দেখেছিলেন এবং খুব চমৎকারভাবে বিষয়টি বর্ণনা করেছিলেন। তিনি যেভাবে বর্ণনা করেছিলেন তার নাতির কাছে বা এই বোটম্যানের কাছে, এবং এই বোটম্যান আমাদেরকে যেভাবে বলেছে আমি চেষ্টা করছি সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। ঘটনাটি অনেক আগের। আসলে এটা যে এক্সাক্ট কত সালের ঘটনা এটি সেই বোটম্যান ভালো করে বলতে পারেনি, তবে সে এতটুকু বলেছে যে তার দাদা যখন ছোট ছিল, বয়স 12-13 ছিল, সেই সময়ের ঘটনায় ছিল এটি। তার দাদা মারা গেছে আজ থেকে আরো বহু বছর আগে। ধারণা করা হয় ঘটনাটি প্রায় 100 বছরেরও বেশি পুরনো হবে। তো যাই হোক, কিন্তু এক্সাক্ট সময়টা বা আসলে কত দিনের পুরনো সেটা বলা যাচ্ছে না, তবে এটা অনেক পুরনো। যাকে কেন্দ্র করে এই ঘটনাটির সূত্রপাত, তার প্রকৃত নাম হচ্ছে হারুন, কিন্তু লোকে সবাই তাকে মোটু পাগল বলে চিনত। বয়স ছিল কম, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এই হারুন বা মোটু পাগল সে খুব চমৎকার করে হাসতে পারত। তার হাসি দেখে যে কোনো পাষাণ হৃদয় গলে যেতে বাধ্য ছিল। সবাই তাকে পছন্দ করত, কিন্তু ওর একটি সমস্যা ছিল, সেটি হচ্ছে ও একটু অটিস্টিক ছিল। ও কারোর সাথে সেভাবে মিশতো না। বাচ্চারা যখন খেলতো ও পাশে বসে খেলা দেখতো এবং ও শুধু হাসতো। বাচ্চারা ওর হাসিকে খুব পছন্দ করত। তো ওরা যেটা করতো, পেয়ারা, আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ফলমূল এনে ওই মোটু পাগলকে খেতে দিত। মোটু পাগলও খুব সাদরে সেটা গ্রহণ করত। এভাবেই চলছিল। মোটু পাগলের বয়স যখন
মানে খুব 2-3 তখন থেকে কিন্তু এরকম সুন্দর হাসি সে দিত। আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন সে দেখতে সবাই দেখতে সে শুধু হাসে, তেমন কোনো কথা বলে না, যার কারণে ওর ভিতরে এই অটিজমের বিষয়টা প্রকাশ পায়। যাই হোক, মোটু পাগলের বয়স যখন 10 কি 11, সেই সময় একটি অদ্ভুত বিষয় পরিলক্ষিত হয়। কোনো একদিন মোটু পাগল সকাল থেকে আর হাসে না। কি হয়েছে, কেন হয়েছে, কেউ কিছু বুঝতে পারে না। মোটু পাগল আর হাসে না। মোটু পাগল কিন্তু বোবা ছিল না, টুকটাক কথা বলতো, কিন্তু খুব প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলতো না। অদ্ভুত ব্যাপার হচ্ছে যে মোটু পাগল যতটুকু প্রয়োজন মানে কথা বলতো সেটাও খুব কমিয়ে দিয়েছিল। কিন্তু সে প্রতিদিনের মতো মাঠে যেত, বন্ধুদের খেলা দেখতো। তো বন্ধুরা যখন খেয়াল করলো যে মোটু পাগল আর হাসছে না, তখন বন্ধুরা কাছে এসে বলতো, কি মোটু পাগল, হাসিস না কেন? তো এইভাবে বলতো, কিন্তু মোটু পাগল কোনো উত্তর দেয় না। মোটু পাগলকে তার বন্ধুরা আগের মতোই বিভিন্ন ফলমূল নিয়ে এসে খেতে দেয়, কিন্তু মোটু পাগল সেটি খুব একটা গ্রহণ করে না। কখনো কখনো 1-2টা গ্রহণ করতো কোনো ফলমূল, কিন্তু অধিকাংশ সময় সে সেটা গ্রহণ করতো না, চুপ করে বসে থাকতো। বন্ধুরা বিরক্ত হয় যে কি হলো, মোটু পাগল হঠাৎ এরকম হাসি বন্ধ করে দিল কেন? তার পরিবারের লোকজনও চিন্তা করে কি ব্যাপার, ও হাসে না কেন? অনেকেই চিন্তা করে হয়তো বা ও আগে হাসতো, এখন মনে হয় হঠাৎ ভালো হয়ে গেছে, বা ওর অটিজমটা দূর হয়ে গেছে, যার কারণে সে এখন চুপচাপ আছে। কিন্তু চুপচাপ থাকলে তো সে স্বাভাবিক আচরণ করবে, সে স্বাভাবিক আচরণও করছিল না। তো এভাবেই চলে যাচ্ছিল দিনের পর দিন। এর মধ্যে একটি অদ্ভুত ঘটনা ঘটে। মোটু পাগল বসে আছে, দূরে একজন ব্যবসায়ী, ওই গ্রামের একজন ব্যবসায়ী, সে হেঁটে হেঁটে যাচ্ছিল। মোটু পাগল দূর থেকে তাকে ডাকে, এই এদিকে আসো, এদিকে আসো, এইভাবে হাত দিয়ে ইশারা করে এবং কথা বলে ডাকে। তখন ওই লোকটি মোটু পাগলের কাছে যায়। কাছে যাওয়ার পরে বলে, কিরে মোটু পাগল, আমাকে ডাকলি কেন? তখন মোটু পাগল বলে ওঠে, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তখন ওই লোকটি চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল হঠাৎ করে আমাকে এই কথা বললো কেন, তুমি তো টাকা পাবা, অনেক টাকা পাবা। তো আর কোনো কথা না বাড়িয়ে উনি ওখান থেকে হেঁটে চলে যান। আসলে উনি একটা ব্যবসায়িক পাওনাদারের কাছে যাচ্ছিলেন। অনেকদিন ধরে ওই পাওনাদার তাকে টাকা দিচ্ছিল না, আজ না কাল, কাল না পরশু, এভাবে ঘোরাচ্ছিল, অনেকদিন আসা যাওয়া করে। ওই সময়ের টাকায় প্রায় 20,000 টাকা পেত। তখন কিন্তু 20,000 টাকা অনেক টাকা। অদ্ভুত ব্যাপার, ওই দিন যখন ওই লোকটি তার পাওনাদারের সাথে দেখা করে, পাওনাদার খুব আপ্যায়ন করে তাকে এবং খুব সমাদরভাবে তাকে 20,000 টাকা বুঝিয়ে দেয়। তিনি খুব অবাক হন যে এতদিন ঘুরে ঘুরে টাকাটা পাচ্ছিলাম না, আজ এত আনন্দের সাথে এত খাতির করে আমাকে টাকাটা দিয়ে দিল, কি হলো ঘটনা? কিন্তু আসলে বুঝতে পারে না যে আসলে কেন টাকাটা এতদিন ঘুরে ঘুরে দিচ্ছিল না, হঠাৎ আজকে কেন দিয়ে দিল। যাই হোক, চিন্তা করে যে আসার পথে মোটু পাগল তো বলেছিল যে তুমি টাকা পাবা আজকে। তখন মোটু পাগলের কথা চিন্তা হয় তার। তিনি চিন্তা করে হয়তো বা মোটু পাগল জানতো, কিন্তু কিভাবে জানতো, এটা ওনার মাথার মধ্যে বারবার প্রশ্ন উদিত হচ্ছে। যাই হোক, এই ঘটনাটি উনি তেমন কাউকে বলে না, বাড়িতে ফিরে আসে। এর কয়েকদিন পরে আরেকটি ঘটনা ঘটে। ওই গ্রামেরই 30 বছরেরও বেশি বয়স হয়ে গেছে এমন একটি মেয়ে, যার বিয়ে হচ্ছিল না। অনেক পাত্র দেখানো হয়, পাত্রদের তরফ থেকে অনেক পাকা কথা দেওয়া হলেও শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়। তো এভাবে 30 বছরের বেশি হয়ে গেছে, গ্রামের অনেক মানুষ তাকে আই বুড়ো মেয়ে বলে ঠাট্টা তামাশা করে, খোঁটা দেয়, কটাক্ষ করে। মেয়েটির মনে অনেক কষ্ট ছিল। একদিন মেয়েটি পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক মোটু পাগলের পাশ দিয়ে। মোটু পাগল বলে, এই তোর তো বিয়ে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হবে। তখন মেয়েটি বলে, আরে মোটু পাগল, 30 বছরের উপরে বয়স হয়ে গেল, কত শত শতবার পাত্রদের সামনে বসতে হলো, বিয়ে হলো না, কত পাকা কথা হয়ে গেল, বিয়ে হলো না, আজ তুই বলছিস আমার বিয়ে হবে, এই তামাশা তুই আমার সাথে করতে পারলি? এই বলে সে চলে যায়। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এর ঠিক কয়েকদিনের মধ্যেই কাকতালীয় ভাবে ওই মেয়েটির খুব ভালো একটি ঘরে বিয়ে হয়ে যায়। এরপরে ওই মেয়েটি পরিবারকে বলে যে কিছুদিন আগে মোটু পাগল আমাকে এটি বলেছিল। তো পরিবারের লোক চিন্তা করে যে কি ব্যাপার, মোটু পাগল আগে হাসতো, এখন হাসে না, চুপ করে বসে থাকে, কারোর সাথে তেমন কথাও বলে না,
তো হঠাৎ আমার মেয়েকে ডেকে বলল, বিশেষ করে ওই মেয়ের পরিবার মানে মা বাবা চিন্তা করছে, আমার মেয়েকে ডেকে বলল যে তোর বিয়ে হবে, যারা এতদিনে বিয়ে হচ্ছিল না হঠাৎ করে কয়েকদিনের মধ্যে হয়ে গেল, তাহলে মোটু পাগল কি ভিন্ন জগতে চলে যাচ্ছে, বা ওর উপর কি কোনো কিছু ভর করেছে? আসলে আনন্দের অতিসাহ্যে তার পিতামাতা অন্য কাউকে আসলে এই বিষয়টি বলতে ভুলেই যায়, কারণ এতদিন পর তার মেয়ের বিয়ে হচ্ছে, এটা খুবই আনন্দের একটা বিষয় ছিল। পরপর দুটি ভালো ঘটনার পরে ঘটে যায় একটি দুর্ঘটনা। মোটু পাগল প্রতিদিনের মতো বিকালে মাঠের পাশে বসে আছে, তার বন্ধুরা খেলছে, সে চুপ করে বসে আছে। একটা লোক বাজার থেকে ফিরে মাঠের পাশ দিয়ে যাচ্ছিল। তো বাজার যখন সে মানে ফিরছিল ওখান দিয়ে, হঠাৎ করে মোটু পাগলের দিকে তার চোখাচোখি হয়। তো মোটু পাগল ইশারা করে হাত দিয়ে তাকে ডাকতে থাকে, কোনো কথা বলে না, ডাকতে থাকে। লোকটি কাছে আসে, কাছে আসার পর মোটু পাগল 2 হাত বাড়িয়ে দেয়, তার মানে হচ্ছে মোটু পাগলকে জড়িয়ে ধরতে বলছে। আসলে উনিও কিন্তু মানে মোটু পাগলকে ভালোই জানতো, কারণ মোটু পাগল যখন হাসতো খুব ভালো লাগতো তার কাছেও। তো তিনি বলে, কিরে মোটু, তুই কি আমাকে জড়িয়ে ধরতে চাস, আয় কাছে আয়। তখন উনিও মোটু পাগলের কাছে যায়। মোটু পাগল মাটিতে বসা অবস্থায় হাত বাড়িয়েছিল, সে মাটি থেকে উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে লোকটির কাছে যায়, কাছে দাঁড়িয়ে জড়িয়ে ধরে। তখন লোকটি বলে, কিরে মোটু, তুই আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিস কেন, আমাকে ছাড়। এখানে একটা বিষয় বলে রাখি যে মোটু পাগলের নাম মোটু হয়েছে কারণ হচ্ছে ওর স্বাস্থ্য অনেক ভালো ছিল, যার কারণে ওকে সবাই মোটু পাগল বলতো। তো যাই হোক, ওই লোকটি বলছে যে, কি রে, তুই আমাকে এত জোরে জোরে জড়িয়ে ধরেছিস কেন, আমাকে ছাড়। কিন্তু মোটু পাগল ছাড়ে না। মাত্র অল্প কিছু সময়ের মধ্যে লোকটি অনুধাবন করলো মোটু পাগল তাকে এত জোরে জড়িয়ে ধরে রেখেছে যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এবং তার কোমরের হাড় ভেঙে যাচ্ছে। কারণ মোটু পাগল যেহেতু ছোট মানুষ ছিল আর ওই লোকটি তো বড় মানুষ ছিল, তো মোটু পাগল যখন জড়িয়ে ধরেছে তার কোমর পেঁচিয়ে হাত মানে জড়িয়ে ধরেছে আর কি, হাত দিয়ে। তখন ওই লোকটির মনে হচ্ছিল তার কোমরের হাড় ভেঙে যাবে। লোকটি চিৎকার করতে থাকে। তা আশেপাশের বাচ্চারা খেলাধুলা করছিল, তারা দেখে যে মোটু পাগল জড়িয়ে ধরে রেখেছে, ওই বাচ্চাটি মানে ওই লোকটি চিৎকার করছে। তো বিষয়টা সবাই মানে মানে হাস্যকর বিষয় হিসেবে চিন্তা করে যে কি ব্যাপার, একটা বাচ্চা ছেলে তাকে জড়িয়ে ধরে রেখেছে, ওই লোকটি চিৎকার চেঁচামেচি করছে। কিন্তু কিছু সময় পরে যখন দেখা যায় ওই লোকটির কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, তখন মানুষ বুঝতে পারে যে কি ব্যাপার, এমনটা হচ্ছে কেন। তখন ওই বাচ্চারা সহ আশেপাশে যারা কিছু বড় মানুষ ছিল তারা দৌড়ে যায়। 4-5 জন মানুষ মিলে কোনোভাবেই মোটু পাগলের হাত ছাড়াতে পারছিল না ওই লোকটির কোমর থেকে। অনেক কষ্টে মোটু পাগলের হাত ছাড়ানো হয়। আর ওই সময় মোটু পাগলের মুখে বেশ কিছুদিন পরে অদ্ভুত হাসি দেখা যায়, কিন্তু সেই হাসিটি আগের মতো সুন্দর নিষ্পাপ ছিল না। সেই হাসিটি ছিল ভয়াবহ রকমের বিভৎস। মানুষ বুঝতে পারে না যে কেন হঠাৎ মোটু পাগল এভাবে আক্রমণ করলো ওই মানুষটিকে। গ্রামে সালিশ বসানো হলেও যেহেতু মোটু পাগল অটিস্টিক ছিল, যার কারণে এই বিষয়টির কোনো সুরাহা হয় না, বরং বলা হয় তার মোটু পাগলের পিতামাতাকে, তোমার সন্তানকে একটু দেখে রেখো যেন এইভাবে কাউকে আক্রমণ না করে। এই ঘটনার পর থেকে মোটু পাগল আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল, মানে সে আগের মতো সে মোটা ছিল না, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, চেহারাও আস্তে আস্তে কেমন যেন বিভৎস হয়ে যাচ্ছে। এর মধ্যে এক অদ্ভুত ঘটনা ঘটে। টাঙ্গুয়ার হাওরে তখন বর্ষাকাল নেমে এসেছে, চারিদিকে থই থই পানি। আর এই থই থই পানিতে টাঙ্গুয়ার হাওরের যতগুলো গ্রাম রয়েছে সেই গ্রামের মানুষরা প্রত্যেকে মাছ ধরে। এক একটি নৌকা নির্দিষ্ট একটি ছোট্ট জায়গা নিয়ে মাছ ধরে, অন্য একটি নৌকা সাধারণত সেই জায়গার মধ্যে আসে না, এইভাবেই তারা মিলেমিশে মাছ ধরে। একদিন মোটু পাগলদের বা হারুন যে নাম, ওদের পাশের প্রতিবেশী, সে নৌকায় মাছ ধরছিল, সাথে আরো কয়েকজন ছিল। আকাশে চাঁদের আলো ছিল। চাঁদের আলো যখন হাওরের পানির উপর পড়ছিল, এক অদ্ভুত সৌন্দর্য অনুভূত হচ্ছিল। তখন হঠাৎ নৌকায় থাকা একজন লোক অন্যদেরকে বলে ওঠে, এই দেখ দেখ, পানির উপর দিয়ে কে যেন হেঁটে আসছে। সবাই বলে, আরে ধুর, তুই কি নেশা টেশা করেছিস নাকি, পানির উপর দিয়ে কি হেঁটে আসবে? বলে, না না, দেখ, ভালো করে দেখ। সবাই দেখে, সত্যি তো চাঁদের আলোতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে কোন একটা 10 কি 12 বছর বয়সী বাচ্চা ছেলে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে। ওরা খুব অবাক হয় এবং ভয়ও পায়, কারণ পানির উপর দিয়ে তো হেঁটে হেঁটে স্বাভাবিকভাবে কোনো মানুষ আসতে পারে না। যত কাছে আসছে তত মনে হচ্ছে যে এই ছেলেটিকে মনে হয় চেনা যাচ্ছে।
যখন একদম কাছে চলে আসে তখন তারা বুঝতে পারে, আরে এ তো আমাদের মোটু পাগল। মোটু পাগল নৌকার কাছে এসে বিভৎস শব্দ করে এবং ভয়ানক ভাবে হেসে দেয়। যে সুন্দর হাসি দেখার জন্য সবাই পাগল থাকতো, সেই হাসির শব্দ শোনার সাথে সাথে নৌকার সবার পিলে চমকে যায়। মোটু পাগল বলে ওঠে, কিরে, কতগুলো মাছ পেলি তোরা? দে, এগুলো আমাকে দিয়ে দে। এই কথা বলার সাথে সাথে মোটু পাগল 2 হাত দিয়ে নৌকাটি চেপে ধরে এবং চেপে ধরে নৌকাটি পানি থেকে উঁচু করে একদম সোজা করে ফেলে, সোজা করে পানির মধ্যে নামিয়ে দেয়, মানে ডুবিয়ে দেয়। নৌকাতে যারা ছিল তবে লাফ দিয়ে সবাই পাশে পড়ে যায়। তখন সবাই দেখে যে নৌকাটি ডুবিয়ে দিয়ে আবার মোটু পাগল হেঁটে হেঁটে চলে যাচ্ছে। 3-4 জন যারা নৌকায় ছিল তারা চিৎকার চেঁচামেচি করে। তাদের চিৎকারের শব্দে কিছুটা দূরে থাকা নৌকা তারা তাড়াতাড়ি চলে আসে, তাদেরকে উদ্ধার করে। বলে কি হয়েছে? বলে যে মোটু পাগল নৌকা ডুবিয়ে দিয়ে গেছে। ওরাও হাসি তামাশা করে যে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে মোটু পাগল আসবে আর তোমাদের নৌকা ডুবিয়ে দিয়ে যাবে, এটাকে একটা মানে কি একটা হাস্যকর কথা, কাঁচাকড়ি কথাবার্তা। তখন তারা বলে না, এটাই সত্য। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মোটু পাগল যেদিক দিয়ে হেঁটে এসেছিল তার আশপাশ দিয়েও কিন্তু অনেকগুলো নৌকা ছিল, কিন্তু তারা কেউই কিন্তু মোটু পাগলকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। এই ঘটনা যখন ঘটে তার পরের দিন সকালবেলা ওই মানুষগুলো মোটু পাগলের বাড়িতে যায়, তার পিতামাতাকে বলে মোটু পাগল এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু মোটু পাগলের বাবা বলে, আমার সন্তানকে তো আমরা ঘরের মধ্যেই রেখেছিলাম, ও তো বাইরে বের হয়নি রাতের বেলা, তোমরা ভুল করেছো, অথবা আমার ছেলের বিরুদ্ধে তোমরা অপবাদ দিচ্ছ। যাই হোক, তারা তখন মোটু পাগলের বাড়ি থেকে চলে আসে। এরও 2-3 দিন পর আরেকটি ঘটনা ঘটে, প্রায় সেম ঘটনা। একটি নৌকায় থাকা কয়েকজন লোক দেখছে যে পানির উপর দিয়ে কেউ হেঁটে আসছে, চাঁদের আলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এই হেঁটে আসতে আসতে যখন কাছে চলে আসে তখন সবাই বুঝতে পারে যে হেঁটে আসা এই ছেলেটি আর কেউ নয়, এটি মোটু পাগল, বা যার নাম হারুন। সে এসে কোন ধরনের কথাবার্তা না বলেই 2 হাতে নৌকাটিকে মাথার উপরে তুলে নেয় এবং মাথার উপরে তুলে নিয়ে নৌকাটিকে চতুর্দিকে ঘোরাতে থাকে। উপরে বসে থাকা মানুষজন ছিটকে নিচে পড়ে যায়, মাছ টাছ যা ধরা হয়েছিল সেগুলো ছিটকে পড়ে যায়, আর ওই মোটু পাগল বিভৎস শব্দে হাসতে থাকে। এবং ওই নৌকা যখন হাত দিয়ে ঘোরাচ্ছিল একটা সময় নৌকাটিকে দূরে ছুঁড়ে ফেলে দেয়, তারপর আবার হাঁটতে হাঁটতে চলে যায়। ওদের চিৎকারে অন্য নৌকাগুলো কাছে চলে আসে, তাদেরকে উদ্ধার করে, কিন্তু ওরাও পানির উপর দিয়ে হেঁটে আসা কাউকে দেখেনি, আসতেও দেখেনি, যেতেও দেখেনি। একই ঘটনা আর একবার ঘটে, 3-3 বার ঘটনা ঘটে। তখন গ্রামে আবারও সালিশ বসে। সালিশ বসার পর যখন এই বিষয়টি বলা হয় তখন আসলে এটির বিচার কি, কারণ তো প্রমাণ নাই, কেউ দেখেনি, শুধু নৌকা যারা ছিল তারাই দেখেছে। মোটু পাগলের পিতামাতা বিষয়টি অস্বীকার করে, কিন্তু তারাও কিছুটা অস্বাভাবিকতা বুঝতে পারছিল মোটু পাগলের আচার আচরণে, কিন্তু তারা কাউকে সেগুলো বলেনি। টাঙ্গুয়ার হাওরের যে রূপনগর যে জায়গাটি আছে ওই দিক দিয়ে ময়মনসিংহ জায়গাটা বা ময়মনসিংহ বর্তমানে যে ময়মনসিংহ জেলাটা এটি অনেক কাছে হয়। তখন তার পিতামাতা ময়মনসিংহে নিয়ে যায়। ওই সময় কিন্তু এরকম ডাক্তার ছিল না, ভালো একটি কবিরাজের সন্ধান পায়, সে কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তার পিতামাতাকে বলে, অনেক দেরি হয়ে গেছে, তোমার ছেলেকে আর ধরে রাখতে পারবা না, ওকে ওরা নিয়ে যাবে এবং নিয়ে যাবেই, আর কখনো ফেরত দেবে না। বলে কারা নিয়ে যাবে? তখন বলে যে ওর উপর এক অশুভ শক্তি ভর করেছে, ওর সুন্দর হাসি দেখে এই অশুভ শক্তি পাগল হয়ে গেছে এবং ওকে নিয়ে যাবে। যেদিন থেকে অশুভ শক্তি ওর উপর ভর করেছে সেদিন থেকে মোটু পাগল আর হাসে না এবং আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, মানে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, ওর ভিতরে অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। এটি হচ্ছে এই অশুভ শক্তির প্রভাবে হচ্ছে, সুতরাং এটি ওকে নিয়ে যাবেই, তোমরা ধরে রাখতে পারবে না। এই কথা শোনার পরে তার বাবা মা অনেক ভেঙে পড়ে, কিন্তু সন্তান তো এই কবিরাজের কথা তারা বিশ্বাস করতে চায় না। বেশ কিছু পীরের কাছে নিয়ে যায়, বেশ কিছু ওঝার কাছে নিয়ে যাওয়া হয়, তারা সবাই ঝাড়ফুঁক করে, দোয়া তাবিজ দেয়। একদিন রাতে মোটু পাগল ঘুমিয়েছিল। মোটু পাগলের কিন্তু আরো ভাই বোন ছিল, একই সাথে ঘুমাতো তারা। হঠাৎ গভীর রাতে ওর সাথে থাকা যে ভাই বোনেরা ছিল ঘুমিয়েছিল,
তাদের চিৎকারে বাড়ির সবাই জেগে ওঠে। বাবা মা যখন ওদের রুমে যায়, গিয়ে বলে কি হয়েছে, বলে যে হারুন ভাই তো নাই, হারুন ভাই কোথায় গেল। ওরা বলে যে ঘরের মধ্যে অদ্ভুত একটা শব্দ শুনেছিল, তারপর থেকে আর হারুনকে পাওয়া যাচ্ছে না। সবাই চিন্তা করে হয়তো বা কোনো ওয়াশরুমে গেছে বা অন্য কোনো কারণে বাইরে যেতে পারে, যেহেতু গ্রামের ওয়াশরুমগুলো ঘরের বাইরে থাকে। খোঁজা হয়, অনেক খোঁজা হয়, হারিকেন দিয়ে মশাল দিয়ে সারা রাত ধরে চতুর্দিকে খোঁজানো হয় মানুষদেরকে দিয়ে। মোটু পাগল বা হারুনকে আর কোথাও পাওয়া যায় না। কেউ কেউ ধারণা করেছিল হয়তো বা পানিতে ডুবে গেছে কিনা। আশেপাশে আসলে হাওর এলাকা, অনেক পানি চারদিকে, কোথায় খুঁজবে। চিন্তা করছে হয়তো বা ডুবে গেছে, লাশ ভেসে উঠবে, না, লাশও পাওয়া যায়নি। মোটু পাগলের আর কোনো সন্ধান মেলেনি। কোথায় গেছে, কারা নিয়ে গেছে, কেমন আছে, আর জানা যায়নি। আমাকে সেই বোটম্যান বলেছে যে মুক্তিযুদ্ধের আগে ওই পরিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার দিকে চলে আসে এবং তারপর থেকে তাদের কোনো খোঁজ খবর আর কেউ জানে না। আছে হয়তোবা তারা শাল্লাতে আছে, খোঁজ নিলে পাওয়া যেতেও পারে। সবাইকে পাওয়া গেলেও ওই মোটু পাগল আর হারুনকে আর পাওয়া যাবে না, কারণ তাকে কেউ নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে, মোটু পাগল কেমন আছে আমরা জানি না, হয়তোবা জানতেও পারবো না কোনোদিন। এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েদ হুসাইন, ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ, প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার গ্যাসের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময় আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড়, ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদু টোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদু টোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এইগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথেই শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ। ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন।
আমিও নাছোড়বান্দা। খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি, মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলে না। কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় 4 দিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার 2 জন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় দোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষু রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে
তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক 2 দিন পর। ওই দিন সন্ধ্যায় একে একে 5 জন মানুষ মারা গিয়েছে, তাই কাজের চাপও একটু বেশি। 2 জনের আত্মীয় স্বজন এসেছে, আর বাকি 3 জনের কেউ আসেনি খবর নিতে। হয়তো কাল বা পরশু আসবে। আমি আর কলিগরা মিলে লাশগুলো ডুম ঘরে নিয়ে গেছি। রাত তখন 2:30 মতো। আমার ভীষণ বাথরুম চেপেছে। আমি যথারীতি বাথরুমে গিয়ে বাথরুম করছি। হসপিটালের বাথরুমের কমরের সাথেই বা দিকে একটা জানালা, কাঠের মধ্যে কাঁচ বসানো জানালা। আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে, হয়তো ওই বাইরের দিকে চোখ পড়াতে। বাথরুমের জানালাটা হাসপাতালের পেছনের দিকে একটা জঙ্গলের দিকে মুখ করা। আমি জুলিওকে বললাম যে হ্যাঁ, আমারও অত রাতে একা একা বাথরুমে গেলে জানালা খোলা রাখলে একটু ভয় ভয় করে, মনে হয় কেউ তাকিয়ে আছে কিংবা ভয় দেখায়। জুলিও আমার কথায় সায় দিয়ে বলল ঠিক ঠিক, আমারও এমনি মনে হয়। এরপর জুলিও বলল, আমার জানালা হাত দিয়ে চেপে রেখেছি যেন না খুলে যায়। বাইরে হালকা বাতাস, তাই একটু টাইট করে বারবার খুলে যেতে চাচ্ছে। আর জানালা পুরোপুরি খোলার আগেই আমি আবার হাত দিয়ে চেপে ধরি। বাতাসের তীব্র গতি, আমার কাছে মনে হয় জানালার ফাঁকা দিয়ে শুধু বাতাস নয়, গ্যাস বের হলে যেমন শব্দ, ঠিক অমন শব্দে বারবার জানালা প্রেসারে ভেতরের দিকে খুলে যাচ্ছে। আমি নিজেকে একটু রিল্যাক্স ভাবে থাকার জন্য হালকা উঁচু হয়ে ছিটকিনিটা লাগিয়ে দিই। এমন সময় বাইরে কারো প্রেজেন্স আমি ফিল করি। জানালার কাঁচ ছিল কিছুটা ঘোলাটে, ট্রান্সপারেন্ট টাইপের। কারো মুখ এবং নাক কাচের সাথে লাগিয়ে রেখে থাপ্পড় দিচ্ছে জানালার কাছে, আর ভয়ঙ্কর স্বরে একটা চিৎকার। আমার কাছে মনে হলো যেন জানালার ছিটকিনি লাগানোতে ওই জিনিসটা খুব খুশি হয়নি, আমাকে ভয় দেখাতে পারছে না। আমি ওই জানালার জিনিসটার চিৎকার শুনে প্রচন্ড ভয়ে আমার কলিগদের ডাকার জন্য বা বাঁচাও বলে চিৎকার দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেন আমি বোবা। শুধু আর্তনাদ জনিত শব্দ বের হয় গলা দিয়ে, কিন্তু বোঝার মতো কোনো শব্দ বের হচ্ছে না। আমি ওই জিনিসটা কাচের সাথে মুখ চাপ দিয়ে রেখেছি এবং সরানোর জন্য আমি যেই না থাপ্পড় দিচ্ছে এবং থাপ্পড় দিচ্ছে আর গোঙানির মতো চিৎকার করছে। আমি প্রচন্ড ঘেমে আধা টয়লেটরত অবস্থায় ওখান থেকে লাফ দিয়ে দূরে সরে যাই। আমি জানালার দিকে তাকিয়ে যখন দেখতে পেলাম ওটা বাম দিকে আস্তে আস্তে চিৎকার করতে করতে সরে পড়লো। আমার বাথরুমের দরজায় আমার কলিগরা আমায় ডাকছে আর বলছে যে আমি কি ভেতরে, আমি কি ঠিক আছি। আমি নিজেকে পরিষ্কার করে চোখ মুখে পানি দিয়ে বের হলাম, আর বাইরে এসে তাদের কথা শুনছি যে 5-6 মিনিট ধরে আমি ভেতরে অদ্ভুত শব্দ করছি। তারা আমাকে ডাকছে, কিন্তু আমি কোনো উত্তর না দিয়ে কেবলই শব্দ করে যাচ্ছি। এরপর আমাকে সবাই অফিসিয়াল ডেস্কে নিয়ে গিয়ে কিছু খেতে দেয়, আর ডিরেক্টর এসে ক্রস চিহ্নের ওই জিনিসটার কথা বলে যেটা আমার ব্যাগে আমি দেখেছিলাম। জুলিও আরো বলল যে ওদের হসপিটালের স্টাফরা রাতে অন ডিউটির সময় জামার সাথে বেল্ট টাইপের যেটা আছে সেটির সাথে গেঁথে রাখতো। আমাদের রুল দেয়া আছে যে কোনো নার্স কিংবা ডাক্তার যদি কোনো কমান্ড দেয়, বিশেষ করে রাতের বেলায়, তাদের সাথে ক্রস থাকতে হবে কিংবা তসবির মতো থাকতে হবে, আবার হলি ওয়াটার থাকতে হবে, ওদের প্রচলিত পবিত্র পানি যেটি, এবং সেটি ছিটানো রোজকার দৃশ্য। এখন থেকে ওখানে জোড়ায় জোড়ায় কাজ করতে হয়, এমনকি বাথরুমে গেলে দরজা হালকা খুলে রেখে তার গেইটে তার কলিগদের দাঁড়িয়ে থাকবে। এভাবেই চলছে। বেশ কয়েকবার এই নিয়ে লেখালেখি হয়েছে। আমাদের পুরাতন হাসপাতালটি বন্ধ ঘোষণা করে নতুন একটি খুলেছে, কিন্তু এখানেও সেই একই সমস্যা। 3 সপ্তাহ আগের ঘটনা। আমাদের এক স্টাফ হঠাৎ রাতে এক কোমায় থাকা রোগীকে বিছানা থেকে টেনে হিঁচড়ে নামিয়ে তিনি বিছানায় গিয়ে ঠিক কোমার রোগীটির মতো আচরণ করতে লাগলো। টিভির ফুটেজে দেখে পরে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করা হয়। এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। জুলিও আরো বলল আরো ঘটনা আছে, সময় করে আর এক সময় বলবে। এই ছিল ঘটনা, হয়তো সাজিয়ে লিখতে পারেননি। যাই হোক, ঘটনাটি আপনি লিখেছেন সেজন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, ধন্যবাদ জানাচ্ছি আরও একটি নতুন ভূত এফএমে। তো আমাদের আজকের গল্পটি
শুরু হচ্ছে এখন থেকে। আপনারা হয়তো সকলেই জানেন যে আমরা প্রতিদিন রাত 10টার পর চলে আসি আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে বিভিন্ন রকমের গল্প শোনার জন্য। তো আজকে আমরা চলে এসেছি কিছু মজার গুরুত্বপূর্ণ ইমেল এপিসোড নিয়ে। তো আজকের আমাদের কাছে যারা যারা ইমেল এপিসোড পাঠিয়েছিলেন গত সপ্তাহে, সেই ইমেলগুলো কিন্তু এখন সিলেক্টেড হয়েছে। তার মধ্যে থেকে আমরা কয়েকটি ইমেল পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ এপিসোডটি শুনতে থাকুন। আশা করি আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লাগবে। তো সর্বপ্রথম আমাদের কাছে পাঠিয়েছে কক্সবাজার থেকে রুবেল হাসান। আসলে তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। ঢাকার একটি পুরনো কলেজ হোস্টেল বহু বছর ধরে বদ্ধ পড়েছিল। কথিত আছে সেখানে নাকি এক ছাত্র খুন করা হয়েছিল এবং তার আত্মা এখনও সেই হোস্টেলে ঘুরে বেড়ায় এবং বিভিন্ন রকমের ছাত্রদেরকে ভয় দেখায়। এরকম আর কি কেউ সাহস করে সেখানে যায় না বা সেখানে থাকে না, কারণ সবাই ভয় পায়, জিনভূতে সবাই ভয় পায়। এই জন্য আসলে তার আশেপাশে সেই হোস্টেল, তার আশেপাশে আসলে কেউ যায় না, যদিও যায় মানে এক দল বেঁধে যায় আর কি। আপনারা যারা এতক্ষণ এই ঘটনাটি শুনলেন এবং পরবর্তীতে আরও মজার দারুণ ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন। আমাদের চ্যানেলটি হচ্ছে ভূত FM উইথ ফারজানা। এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত অবশ্যই ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে যাবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে।